হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী সহ ৯ আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় ৫ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি। ১৪ ঘন্টার অভিযান শেষে নিহত সবার মরদেহ উদ্ধার করে নেওয়া হয়েছে তাবরিজ শহরে। এদিকে সংবিধান অনুযায়ী দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বর্তমান ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবের। আর প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ ৯ আরোহীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। সব কিছু নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল, সাথে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। আপনারা দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে মোহাম্মদ শামীম কামালের কাছে যেতে চাই। জনাব কামাল, একটু নিরাপত্তার বিষয়ে কথা বলতে চাই। সাধারণত এই জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন দুর্গম অঞ্চলে যান, হেলিকপ্টার ব্যবহারটা আসলে কতটা বিবেচনা প্রসূত, এবং যে সময় আসলে পশ্চিমা বিশ্বের সাথে ইরানের এক ধরনের টানাপোড়েন চলছে। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে আমাকে সাথে নেওয়ার জন্য। আমি একটু বিস্মিত হয়েছি যে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম যে মৃত্যু হলো, এটা একটা অবশ্যই হৃদয় বিদারক ঘটনা এবং অত্যন্ত বড় ঘটনা, যেটার ইম্প্যাক্ট অত্যন্ত প্রবল হবে বলে আমি ধারণা করছি। আপনার যে প্রশ্ন, সেটার উত্তর এরকম হতে পারে যে আমরা দেখেছি যে ওই এলাকাটাতে ইরানের উত্তর পশ্চিম সীমান্তে, আজারবাইজান এবং আর্মেনিয়ার সীমান্তে একটি বাঁধ এলাকায় প্রেসিডেন্ট ভ্রমণ করে ফিরে আসছিলেন, তখন এই দুর্ঘটনাটা ঘটে। তো শনিবারে ওই জায়গাটার যে আমরা ওয়েদার রিপোর্ট পাই, তাতে দেখা যায় সেখানে বৃষ্টিপাত হচ্ছিল, কুয়াশা ছিল, ইত্যাদি ইত্যাদি। এবং হেলিকপ্টারের মতো বাহন দিয়ে ভিভিআইপি এবং ইরানের রাষ্ট্রপতির মতো এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে বহন করাটা ওখানে আমার কাছে মোটামুটি বিস্ময়। কেননা হেলিকপ্টার আপনার উচ্চতায় ফ্লাই করতে পারে না, এটা ৩০০, ৪০০, ৫০০, ১০০০ উপরে যেতে পারে না। তো সেরকম একটা জায়গায় যেখানে ওয়েদার ঝঞ্ঝাপূর্ণ, বৃষ্টিপাত হচ্ছিল, কুয়াশা ছিল, মেঘাচ্ছন্ন ছিল, পাহাড়ি এলাকা, জঙ্গল এলাকা, এখানে কিভাবে এটা পরিবহন করলো সেটা আমি কোনোভাবেই এই অঙ্ক মিলাতে পারছি না। এবং তার যে সফর, সেই সফরে আরও ২টি হেলিকপ্টার ছিল, সেগুলো কিন্তু নিরাপদে তাদের অবস্থানে ফিরে যেতে পেরেছে। ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো। ডক্টর অধ্যাপক ফরিদুল আলমের কাছে যেতে চাই। জনাব আলম, আপনার কাছে জানতে চাই যে প্রেসিডেন্ট রাইসের মৃত্যুর পর রাজনৈতিক ক্ষেত্রে কিছু স্বাভাবিক সংবিধান অনুযায়ী সে পরিবর্তন আনার কথা, সেটা আনা হয়েছে। ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্টের নির্বাচন হবে, সেটা হয়তো আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানা যাবে। রাইসির মৃত্যুর মধ্য দিয়ে কি ইরানের বর্তমান রাজনৈতিক যে ব্যবস্থায় তার ধারাবাহিকতা কতখানি বহন করা যাবে বা হবে বলে আপনি মনে করেন? কারণ রাইসি খুব কট্টরপন্থী নেতা হিসাবে পরিগণিত ছিলেন। আপনাকে ধন্যবাদ। রাইসির মৃত্যু ইরানের জন্য একটি বড় ধাক্কা, এই ব্যাপারে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। এবং আপনি জানেন যে ২০২১ সাল থেকে রাইসি এখন পর্যন্ত, তার মৃত্যুর আগ পর্যন্ত রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো এই যে রাজনৈতিক ধাক্কার কথা যেটি আপনি বললেন, এবং যেটি বৈশ্বিক বিভিন্ন ধরনের বিশ্লেষণে আসছে, ইরাক একটি সংকট অতিক্রম করছে, সেই সংকট কতটুকু কাটিয়ে উঠবে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান নিজেকে যেভাবে অনিবার্যভাবে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রমাণিত করেছিল, প্রকাশিত করেছিল, সেই জায়গাটি কতটুকু ধরে রাখতে পারবে। মধ্যপ্রাচ্যে ইরানই একমাত্র দেশ যে ইসরায়েলের আপনার হুমকির পাল্টা হুমকি তারা দিতে পেরেছে, এবং সেই ইরানি একমাত্র দেশ যারা ইরানের প্রক্সি বাহিনীগুলো মধ্যপ্রাচ্যে কাজ করছে, ইসরায়েলকে আনচ্যালেঞ্জ থাকতে দিচ্ছে না। ইরান এমন একটি দেশ যে ইসলামী বিপ্লবের পরে তারা রাশিয়া এবং চীনের সাথে তারা একটা সম্পর্ক মেনটেন করে চলছে। এবং রাইসির পররাষ্ট্রনীতিটা এমন চমৎকার একটি পররাষ্ট্রনীতি উনি সাজিয়েছিলেন, যেখানে দেখেন একাধারে ভারত এবং পাকিস্তান, যারা একে অপরের বইয়ের সাথে বৈরী ভাবাপন্ন, তাদের সাথেও কিন্তু তারা একটা চমৎকার সম্পর্ক রেখেছেন। রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত দিক দিয়ে রাইসির যে দূরদর্শী নেতৃত্ব, এই নেতৃত্ব তিনি যেভাবে প্রকাশিত করেছেন, তিনি যেভাবে তুলে ধরেছিলেন, এটি কতটুকু ধারাবাহিকতা বজায় থাকবে, এই প্রশ্নের উত্তরে যদি আমি এখন বলি, আমি একটি কথাই বলতে চাই যে ইরানের সিস্টেমটা আপনি দেখেন যে ইরান একটি মধ্যপ্রাচ্যের একটা দেশ হতে পারে, কিন্তু একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সেখানে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সেখানে সমস্ত সিস্টেম, আপনি কি সেই অর্থে গণতান্ত্রিক দেশ বলবেন ইরানকে? কারণ যারা প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন তারা তো একই দলের সদস্যই হতে হবে, ভিন্ন কোনো মতাবলম্বী কোনো ব্যক্তি তো সেখানে আসতে পারবেন না। জনগণের ভোটের একটি বিষয় রয়েছে,
সেই বিষয়গুলো রয়েছে। কিন্তু আমরা আপনি দেখেন যে এখানে যে সিস্টেমটি তারা তারা ডেভেলপ করেছে, সেই সিস্টেমটি নিয়ে কিন্তু আসলে রাজনৈতিক মহলে খুব একটি মত পার্থক্য নেই। এখানে আহ, আয়াতুল্লাহ খামেনির সাথে রাইসির একটা চমৎকার সম্পর্ক ছিল, এবং যিনি বর্তমানে ইন্টারিম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন, বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট, তিনিও কিন্তু রাইসির খুব ঘনিষ্ঠজন, এবং একই সাথে আয়াতুল্লাহ খামেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি, তারও খুব ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তিনি আগামী 50 দিন দায়িত্বে থাকবেন। 50 দিনের মধ্যে তাদের কিন্তু একটি গার্ডিয়ান কাউন্সিল আছে। যে গার্ডিয়ান কাউন্সিল কিন্তু এখন তিনি বর্তমান যিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হয়েছেন, তিনি যে রাইসির মতো করে তার ক্ষমতার চর্চা করবেন সেই সুযোগও কিন্তু নাই। এখানে গার্ডিয়ান কাউন্সিল কিন্তু গাইড করবে সম্পূর্ণ বিষয়টা, গাইড করে 50 দিন পরে যিনি নিয়মিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন, তিনি অবশ্যই ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির তার মতামতের প্রয়োজন রয়েছে দায়িত্ব পালন করবার ক্ষেত্রে। অনেক ধন্যবাদ অধ্যাপক আলম। আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু যেতে চাই ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামালের কাছে। জনাব কামাল, ইরানের সামরিক শক্তির বিষয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা হচ্ছিল। যারা ইরানকে যারা ইসরায়েলকে কদিন আগে একটা জানান দিয়েছিল যে তারা আক্রমণ করতে পারে, সেই দেশের রাষ্ট্রপ্রধান যখন যাচ্ছেন হেলিকপ্টারে করে, তখন তাদের নিরাপত্তা ব্যবস্থায় বা সামরিক ব্যবস্থায় কি কোনো কৌশলে ত্রুটি দেখেন কিনা? আসলে আপনি নিজেও বলছিলেন যে আসলে হেলিকপ্টার করে প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কেন সেখানে বহন করা হলো? আমি আবার প্রথম যে উত্তর দিয়েছিলাম সেই একই লাইনই বলতে চাই, হেলিকপ্টারে পরিবহনে কোনো সমস্যা নাই, এবং এখানে যে হেলিকপ্টারটি ব্যবহার করা হচ্ছে এটা মার্কিন বেল 212। এটা একটা অত্যন্ত উন্নত মানের হেলিকপ্টার, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, যে জায়গাটার উপর দিয়ে ফ্লাই করেছে সেই জায়গাটার ওয়েদার ছিল অত্যন্ত সংকটাপন্ন, এবং হেলিকপ্টার পাইলটের ওই দক্ষতা, ওই প্রশিক্ষণ আছে যে ঝুঁকিপূর্ণ এলাকাকে মানে খুব সহজেই অ্যাভয়েড করে অন্য দিক দিয়ে যাওয়ার একটা ব্যবস্থা ছিল। সেটা কেন করা হলো না? তারপরে আমরা ইউজুয়ালি বাংলাদেশের মতো দেশেও আমরা ভিভিআইপি বা উচ্চ পর্যায়ের যারা আসেন তাদের ক্ষেত্রে আমরা 72 ঘন্টার ওয়েদার রিপোর্ট অ্যানালাইসিস করি ওই রুটে কোথাও সমস্যা আছে কিনা। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে গত শনিবারে ওই জায়গার ওয়েদার ছিল অত্যন্ত খারাপ, ওখানে বৃষ্টিপাত হচ্ছিল, এটা মিডিয়াতে আসছে, ওখানে ঝড় ঝঞ্ঝা হচ্ছিল, তারপর ওই জায়গাটা পাহাড়ি এলাকা, বারজাগান। তো এখন কথা হচ্ছে যে এইরকম একটা সংকটপূর্ণ জায়গায় ডেফিনেটলি হেলিকপ্টার নিয়ে যাওয়ার, এই বৈরী আবহাওয়ার মধ্যে হেলিকপ্টারে পরিবহন করাটা এটা মোটেই সঙ্গত হয় নাই। এটাই হচ্ছে আমার একমাত্র স্টেটমেন্ট। শামীম কামাল, আরেকটি প্রশ্ন করতে চাই, এটা কি নিছক দুর্ঘটনা বলেই আপনার মনে হয় কিনা? উত্তর আমি দিতে পেরেছি আশা করি। জনাব কামাল, আপনাকে কি এটা মনে হয় এটা নিছক দুর্ঘটনা? হ্যালো জনাব কামাল, শুনতে পাচ্ছেন আশা করছি। আমার প্রশ্নটা ছিল যে যে দুর্ঘটনায় নিহত হলেন প্রেসিডেন্ট রাইসি সহ আরো সহযোগীরা, এটাকে কি আপনি নিছকই দুর্ঘটনা মনে করেন কিনা? এটাকে দুর্ঘটনায় আমি আপাতত দৃষ্টিতে মনে করছি। দেখেন, থিওরি অফ কনস্পিরেসি তো অনেক কিছুই বলা যায়। এখন এখানে কারা জড়িত ছিল, কি থাকতে পারে, এটা অনেক কিছু। এখন সাবস্টেন্সিয়ালি আমাদের প্রমাণ করতে হবে যে ওখানে এটা কোনো ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, ভূপাতিত করা হয়েছে, এগুলি তথ্য এখন সংগ্রহ করা কতটুকু সম্ভব আমি ঠিক জানি না। বাট আপাতত দৃষ্টিতে হেলিকপ্টারের মতো একটি আকাশযানের ক্ষেত্রে বৈরী আবহাওয়াটাই প্রাথমিক ধারণা বলে আমার কাছে মনে হচ্ছে। অন্য কিছু থিওরি অফ কনস্পিরেসিতে অনেক কিছুই থাকতে পারে, যেটা নিয়ে আসলে পর্যাপ্ত তথ্য না থাকলে কথা না বলাই ভালো। বছরখানেক আগেও যখন ইরানি তরুণী মাশা আমিনি হত্যাকাণ্ডের ব্যাপারে যখন সারা ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, সেই বিক্ষোভটা খুব শক্ত হাতে কঠোরভাবে দমন করেছিলেন প্রেসিডেন্ট রাইসি, এবং স্বাভাবিকভাবেই তিনি কট্টরপন্থী হিসেবে পরিচিত হয়েছেন। কারণ নীতি পুলিশের হাতে যখন তরুণীর মৃত্যু হয়, এরপরে যে অবস্থা দাঁড়ায়, প্রেসিডেন্ট রাইসিকে সে দেশের মানুষ দায়ী করছিলেন। যেহেতু নতুন নির্বাচন হবে এখন সংবিধান অনুযায়ী, ইরানের বর্তমান ক্ষমতার কাঠামোর ভিতরে কোনো ভিন্নমতাবলম্বী কি নির্বাচিত হবার কোনো সুযোগ থাকে বর্তমান ব্যবস্থায়? আছে? ধন্যবাদ আবারও। এই সুযোগটি আসলে খুব বেশি যে আছে সেটি বলা যায় না, কারণ ইরানের যে বর্তমান যে কাঠামোটি আছে, সেইখানে আয়াতুল্লাহ আলী খামেনি যিনি আছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার যে চাওয়া পাওয়ার একটি বিষয় থেকে তিনি কিভাবে ইরান রাষ্ট্রটিকে দেখতে চাচ্ছেন বা পরিচালনা করতে চাচ্ছেন, এবং তিনি মনে মনে কাকে পছন্দ করছেন, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকে। তার বাইরে আপনি দেখেন যে এই যে সিম্পিতি বলতে একটি বিষয় থাকে,
যখন আমরা দেখি যে কোনো এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে থাকে, তখন সাধারণভাবেই এক ধরনের সিম্পেথি ভোট এখানে চলে আসে। সেখানে দেখা যাবে যে যাকে আপনার ধরে নিলাম যে মোহাম্মদ মোকবার, যিনি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, জি। তাকেই যদি প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেওয়া হয় বা তাকে যদি প্রেসিডেন্ট প্রার্থী করা হয়ে থাকে, সেখানে অবভিয়াসলি একটা সিম্পেথির জায়গা থাকবে এবং ইরানের জনগণ সেটিও চাইবে। এবং আমরা যদি দেখলাম যে গত বছর একদিকে যেমন ইরানের হাজার হাজার মানুষ না, শুধু লক্ষ লক্ষ মানুষ রাইসি নীতি পুলিশের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেখানে কিন্তু আমরা গতকালকেও দেখছি যে হাজার হাজার মানুষ কিন্তু মসজিদে দাঁড়িয়ে তার জন্য প্রার্থনা করছে। এই যে বিষয়টি, এটি কিন্তু ইরানের মানুষজন খুব মেনে নিতে পারছে না। এই সব দিক দিয়ে আসলে আমরা যেটি মনে করছি যে রাজনীতিতে রাইসির যে আপনার যে বিষয়গুলো, যে পলিসিগুলো আছে, এই পলিসি বা এই যে ধারাবাহিকতা, বিশেষ করে মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক রাজনীতিতে ইরানের যে প্রভাবের জায়গাটি আছে, এটি নিয়ে কিন্তু ইরানিদের মধ্যে এক ধরনের সন্তুষ্টি থাকাটাই স্বাভাবিক। সুতরাং ইরানের জনগণও চাইবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান যেন তার প্রভাব বলয় যেটি ইতিমধ্যে তৈরি করেছে, সেই প্রভাব বলয়টি যেন বিচ্যুত না হয়। সুতরাং সেই বিষয়গুলো নিশ্চয়ই বিবেচনায় আসবে। আর জি। এই প্রসঙ্গে আপনার কথার সূত্র ধরে আমি আরেকটি কথা বলি, জি। হেলিকপ্টারটির কথা আপনি যেটি বললেন। জি। হেলিকপ্টারটি আমরা যেটি জানি যে 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পরে কিন্তু এই ধরনের হেলিকপ্টার তারা আর সংগ্রহ করেনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। সুতরাং আমরা যদি 1979 সালও ধরে থাকি, আজকে 2024 সাল, এই হেলিকপ্টারটির বয়স কিন্তু আপনার 45 বছর। সুতরাং এটি আপনি বুঝতে পারবেন। এই ধরনের আপনার বেল 212 হেলিকপ্টার নিয়ে কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কিছু অভিযোগ আছে, কিছু দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। 1997 সালে আমেরিকার লুইজিয়ানাতে দুর্ঘটনাতে 8 জন মারা গেছিল। 2010 সালে টরেন্টো, নিউ ফাউন্ডল্যান্ডে, কানাডা, সেখানেও কিন্তু এই ধরনের দুর্ঘটনায় 17 জন মারা গিয়েছিল। সুতরাং এই ধরনের হেলিকপ্টার নিয়ে কিন্তু যারা সংগ্রহ করছে তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি হচ্ছে। তার উপরে তিনি যেটিকে বাহন হিসেবে বেছে নিয়েছিলেন, সেটা অনেক বছরের পুরনো। জি, অনেক সেটি অনেক একটি পুরনো। বিষয়। অনেক ধন্যবাদ অধ্যাপক আলম। আমি আপনার কাছে আসবো। আমি যেতে চাই ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম জি। কামালের কাছে। জানাব কামাল, আপনার কাছে জানতে চাই, সাম্প্রতিক সময়ে ইরান বিশ্ব রাজনীতিতে যেরকম একটা ভূমিকা নিয়েছে, আমি যদি সামরিক দিক থেকে বলি, প্রেসিডেন্ট রাইসির এই মৃত্যুর পরে কি ইরান যে ভূমিকাটা রাখছিল সেই ভূমিকা রাখবে, নাকি নীতিতে কোনো পরিবর্তন হতে পারে বলে আপনার মনে হয়? কারণ যদিও ব্যবস্থায় সব কিছু ঠিক করে, কিন্তু ব্যক্তিও কখনো কখনো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটি রাষ্ট্রের নীতি নির্ধারণের ক্ষেত্রে। আপনাকে আবারও ধন্যবাদ। যেটা প্রফেসর ফরিদ বললেন, আমি ওনার সাথে একমত যে এখানে 79 সালের পরে যখন আয়াতুল্লাহ খুমেনি ক্ষমতায় এসছেন, তারপর থেকে ইরানের রাষ্ট্রীয় ব্যবস্থাটা এক ধাঁচেই চলছে। এখানে ব্যক্তি কিন্তু ইম্পর্টেন্ট না, এখানে ব্যবস্থা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট। সুতরাং আমি মনে করি না যে এই রাইসির মৃত্যুতে ইরানের মার্কিন ইসরায়েল নীতিতে বা পশ্চিমা নীতিতে কোনো বড় ধরনের পরিবর্তন ঘটবে। কিন্তু যে বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ, জি। রাইসি কেন আজকে বিশ্বব্যাপী অত্যন্ত গুরুত্বপূর্ণ বা আলোচনায় এসছে, তার আমি কয়েকটা কারণ যদি বলতে চাই। প্রথম কারণ হচ্ছে, দেখেন, গত 10 বছর ধরে একটা ছায়া যুদ্ধ চলছে, যেটার বিস্ফোরণ ঘটিয়েছে রাইসি। জি। এখন মধ্যপ্রাচ্যকে বলতে গেলে, এখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং মার্কিন শক্তিকে চ্যালেঞ্জ করার একমাত্র ক্ষমতা রাখে ইরান। এবং ইরান বেসিক্যালি এটা করছে লেবাননে হিজবুল্লাহকে দিয়ে, এবং সিরিয়াতে বাশার আল আসাদকে দিয়ে, ইরাকে শিয়া প্রেসিডেন্টকে দিয়ে, ইভেন ইয়েমেনে হুতিদেরকে দিয়ে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, হরমুজ প্রণালীর উপরে ইরানের যে নিয়ন্ত্রণ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান পৃথিবীতে, আপনি জানবেন যে, তেলে দ্বিতীয় এবং গ্যাসে হলো চতুর্থ রাষ্ট্র। এবং এই হরমুজ প্রণালী, যেটা মাত্র 34 কিলোমিটার উইড, যেখানে দিয়ে পৃথিবীর 1/5 তেল পরিবাহিত হয়। সুতরাং ইরানের যে কোনো অবস্থান এটা পুরো বিশ্বের তেলের বাজারকে ভীষণভাবে প্রভাবিত করবে। আপনি মিডল ইস্টার বা জিসিসি যতগুলি দেশ আছে, সবগুলি দেশ কিন্তু ইরানের উপরে এই ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে নির্ভরশীল। জি। সুতরাং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গত মধ্য এপ্রিলে যে ঘটনাটা ঘটিয়েছে, আপনার 300 মিসাইল ড্রোন দিয়ে যে আক্রমণ করেছে, এর মাধ্যমে কয়েকটা স্পষ্ট মেসেজ দিয়েছে যে ইভেন আপনার ইরাকে এবং জর্ডানে মার্কিন বেজও ইরানের কাছ থেকে নিরাপদ নয়। যদিও ইরান 3 দিন আগে নোটিশ দিয়ে জানিয়েছে যে তারা এরকম একটা আক্রমণ করতে যাচ্ছে। সো ইরান যেটা করলো যে 1000 মাইল দূর থেকে তারা আক্রমণ করতে সক্ষম। দ্বিতীয়ত হলো যে মার্কিন যে কোনো ধরনের চ্যালেঞ্জ তারা মোকাবেলা করার সামর্থ্য রাখে। তৃতীয়ত হলো যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আমি চিন্তা করছি যে প্রকাশ্য ঘোষণা দিয়েছে যে এটাই শেষ নয়, যদি এরপরে ইসরায়েল কোনো ধরনের ঔদ্ধত্যমূলক আচরণ করে,
তাহলে সেক্ষেত্রে তারা সমুচিত জবাব দেবে। এবং খেয়াল করে থাকবেন বিগত সময়ে ইরান কিন্তু তার সামরিক অস্ত্র এবং অন্যান্য সক্ষমতা প্রচন্ডভাবে বাড়াতে শুরু করেছে। যেমন উদাহরণ হিসেবে তাই যদি বলি, যেমন ইউএসএসআর এর আপনার Su-35 সবচেয়ে পাওয়ারফুল এয়ারক্রাফট, সেটা কিন্তু তারা এখন প্রক্রিয়া করছে। সো এইভাবেই আপনার প্রয়াত প্রেসিডেন্ট পুরো বিশ্বে অত্যন্ত জনপ্রিয় হয়েছে। অনেক ধন্যবাদ মোহাম্মদ শামীম কামাল। আমাকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর ফরিদুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে হয়তো আমরা আবার কথা বলবো আপনাদের সাথে।